হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। ফুড এসআই টপিক ওয়াইজ জিকে ক্লাসে সকলকে জানাই স্বাগত। তো আজকে যে টপিকটি আলোচনা করব সায়েন্সের একটি টপিক, কার্যক্ষমতা ও শক্তি, যা তোমাদের আপকামিং ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি প্রচুর হেল্প পাবে। তো চলো শুরু করা যাক কার্যক্ষমতা ও শক্তি থেকে সেরা কিছু বাছাই করা প্রশ্নোত্তর। তো দেখো, প্রথম প্রশ্ন, বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে সেই বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয়? কার্য বলা হয়। কার্য কি? মনে রাখতে হবে, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তবে সেই বল এবং তার ফলে উৎপন্ন স্মরণের গুণফল হচ্ছে কার্য। মনে রাখতে হবে, কার্য হচ্ছে একটি স্কেলার রাশি, অর্থাৎ কার্যের কোনো অভিমুখ নেই, শুধুমাত্র মান রয়েছে। এর সাথে মনে রাখবে, দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি, এমন একটি রাশির উদাহরণ হচ্ছে কার্য। কার্য বা কৃতকার্য হচ্ছে এমন একটি স্কেলার রাশি যা দুটি ভেক্টর রাশির গুণফল। তারপর দেখো, ক্ষমতার পরম একক কি? ওয়াট বা জুল পার সেকেন্ড। ক্ষমতার পরম একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড। তারপর স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টিকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা। অর্থাৎ সময়ের সাপেক্ষে কত পরিমাণ কার্য হচ্ছে, সময়ের সাপেক্ষে কার্য করার এই হারটাই হচ্ছে ক্ষমতা। তারপর কার্যের পরম একক কি? মনে রাখবে, কার্যের পরম একক হচ্ছে জুল, যা নিউটন মিটার নামে কিন্তু পরিচিত। তারপর অবাধে পতনশীল কোনো বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক বা নির্দিষ্ট হয়ে থাকে। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে যদি কোনো অবাধে পতনশীল বস্তুর পতিত হয় তবে তার স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। তারপর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? মনে রাখবে, স্থিতিশক্তি। এছাড়াও ঘড়িতে দম দেওয়ার সময় কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হয়। তারপরে দেখো, কার্য কখন হয়? তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তবে যদি বস্তুটির সেই প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তবেই কিন্তু বলা হবে কার্য হয়েছে। ঠিক আছে? তারপর দেখো, তাহলে কৃতকার্য বা কার্য সমান সমান কি পেলাম? তার রাশিমালাটা কি? তো কৃতকার্য সমান সমান বল ইন্টু স্মরণ। ঠিক আছে? তারপরে দেখো, কার্যহীন বল কোনটা? বলের প্রয়োগ বিন্দু স্মরণ যদি বলের অভিমুখের সাথে লম্ব হয় তবে তাকে কার্যহীন বল বলা হয়, অর্থাৎ সেক্ষেত্রে কার্য হয় না। বস্তুর প্রয়োগ বিন্দু স্মরণ এবং বলের যে অভিমুখ সেটা যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বা লম্ব হয় তবে কিন্তু কোনো কার্য হয় না, এক্ষেত্রে বলা হয় কার্যহীন বল। ঠিক আছে? আরেকটা ব্যাপার রয়েছে, এছাড়াও কার্য হয় না কখন? যখন স্মরণ শূন্য হয়, মনে রাখবে। ঠিক আছে? আমরা আলোচনা করবো পরে। তারপরে দেখো, কার্যহীন বলের উদাহরণ কি? সূর্যের চারিদিকে গ্রহদের গতি, ব্যাগ হাতে নিয়ে সরলরেখায় হাঁটা, একই স্থান থেকে যাত্রা শুরু করে আবার সেই স্থানে ফিরে আসা, এসব ঘটনা হচ্ছে কার্যহীন বলের উদাহরণ। তারপরে দেখো, স্মরণ শূন্য হলে কৃতকার্য কত হবে? তো শূন্য হবে, কারণ বল গুণিত স্মরণ ইকুয়াল টু কৃতকার্য। স্মরণ যদি শূন্য হয় তাহলে কৃতকার্য কিন্তু অটোমেটিক শূন্য হয়ে যাবে। তারপরে দেখো, বলের দ্বারা কৃতকার্য বা কার্যের ফলে স্মরণটা কি হয়? বলের অভিমুখে কিন্তু স্মরণ ঘটে। বলের দ্বারা কার্য, বলের অভিমুখে কিন্তু স্মরণ ঘটে। আর বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে, সেক্ষেত্রে স্মরণটা বলের অভিমুখের বিপরীত দিকে ঘটে। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ বলি, পরবর্তী প্রশ্ন দেখো 17-18। বলের দ্বারা কার্য, এটা মানে হচ্ছে কোনো বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলা হবে তখন বস্তুটি কিন্তু নিচের দিকে পড়তে থাকবে, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ নামে যে বলটা কাজ করছে এবং তার যে পতন হচ্ছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ সেক্ষেত্রে স্মরণটাও কিন্তু বলের দিকেই হচ্ছে। আর বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, কোনো বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হয় তখন অভিকর্ষ বলের বিপরীত দিকে কিন্তু সেই বস্তুটা ছোড়া হয়, সেটাই হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তারপরে সিজিএস এককে কার্যের পরম একক কি? তো আর্ক। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব, এসআই এককে কার্যের অভিকর্ষীয় একক কি? এসআই এককে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার। মনে রাখবে, কিলোগ্রাম মিটার। আর সিজিএস এককে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেমি।
তারপরে দেখো 1 কিলোগ্রাম মিটার সমান সমান কত জুল? 9.81 জুল, বা সংক্ষেপে 9.8 জুল ধরা হয়। তারপর 1 গ্রাম সেমি মানে কত? 981 আর্ক। ঠিক আছে, মনে রাখবে সম্পর্কগুলো। 1 জুল ইকুয়াল টু কত আর্ক, এটা ইম্পর্টেন্ট। 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। ঠিক আছে, তারপরে দেখো 1 হর্স পাওয়ার। ঠিক আছে, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746, এটা 46 হবে, এটা 56 হয়ে গেছে, এটা হবে 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। আর 1 হর্স পাওয়ার যদি ফুট পাউন্ড সেকেন্ডে বলা হয় তাহলে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, এটা হচ্ছে এইচপি অর্থাৎ হর্স পাওয়ার। ঠিক আছে, 1 কিলোওয়াট সমান সমান কত হর্স পাওয়ার? তো 1 কিলোওয়াট সমান সমান 1.34 হর্স পাওয়ার। ঠিক আছে, মনে রাখবে। কৃতকার্য সমান সমান কি? ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতার দ্বারাও এটা প্রকাশ করা হয়, যেরকম এর আগে জানলাম বল ইন্টু সরণ, এটাও কৃতকার্য। আরেকটা কি? ক্ষমতা ইন্টু সময়। ঠিক আছে, এটাও হবে। তারপরে দেখো ক্ষমতার সিজিএস একক কি? আর্ক পার সেকেন্ড। কার্যের ব্যবহারিক একক কি? জুল। ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, অবাধে পতনশীল বস্তু নিচে নামার সময় কীরকমভাবে নামে? অবাধে পতনশীল বস্তু যখন নিচে নামে তখন সমত্বরণে পতিত হয়। ঠিক আছে, তারপর কোনো বস্তুর গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক হয়। অবাধে পতনশীল বস্তু যখন নিচে নামে সমত্বরণে নামে, 1 নাম্বার। তারপর আরেকটা জানবে যে তার গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তারপর দেখো অবাধে পতনশীল বস্তুর প্রাথমিক অবস্থায় গতিশক্তি কি হয়? সবসময় 0 হয়। আর স্থির শক্তি কি হয়? সর্বোচ্চ হয়, মনে রাখবে। তারপরে দেখো অবাধে পতনশীল বস্তুর কোনো বস্তু যদি ভূমি স্পর্শ করে ঠিক তার আগের মুহূর্তে, মনে করো কোনো বস্তু উপর থেকে নিচে পড়ছে, এটা মাটি ভূমি, ঠিক পড়ার ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে তার গতিশক্তিটা কিন্তু সবচেয়ে বেশি হবে এবং স্থিতিশক্তি কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে বস্তুর যে 3টা জিনিস দেখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে বলবিন্দু, ভারবিন্দু আর আলম্ব, 3টা জিনিস থাকে একটা লিভারের মধ্যে। ঠিক আছে, তো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে বলবিন্দু এবং ভারবিন্দুর মধ্যে কিন্তু মাঝখানে থাকে আলম্ব বিন্দু, মনে রাখবে, মাঝখানে থাকবে আলম্ব বিন্দু। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব এবং বলবিন্দুর মাঝে থাকবে ভারবিন্দু। আর তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব এবং ভারবিন্দুর মাঝে থাকবে বলবিন্দু। এটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারবে যে কোন উদাহরণটি কোন শ্রেণীর লিভারের, প্রথম, দ্বিতীয় না তৃতীয়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তারপরে কোনো বস্তুর কাজ করার যে ক্ষমতা তাকে কি বলা হয়? শক্তি বলা হয়। একটি আদর্শ সরল যন্ত্রের কার্যক্ষমতা কত? 100%। ঠিক আছে, নর্মালি থেকে আমরা যদি কোনো সরল যন্ত্র ব্যবহার করি তবে সেক্ষেত্রে কার্যের পরিমাপ হচ্ছে 100%। ঠিক আছে, তারপর দেখো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি বললাম? প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে থাকে আলম্ব বিন্দু, যেমন হচ্ছে তুলা যন্ত্র, ঠিক আছে, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র, বেলচা ইত্যাদি। এগুলো উদাহরণগুলো মনে রাখবে। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? জাতি, নৌকার দ্বার, ছিপি খোলার যন্ত্র ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? চিমটা, ক্রেন, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ ইত্যাদি। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো আসে যে কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? তো মনে রাখবে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি অথবা 1-এর কমও হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর থেকে বেশি হবে। আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর থেকে সবসময় কম হবে। প্রথমটা হচ্ছে 1-এর বেশি বা কম, দ্বিতীয়টা হচ্ছে 1-এর বেশি, আর তৃতীয়টা হচ্ছে 1-এর কম। ঠিক আছে, আর দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা মনে রাখবে। স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, অর্থাৎ বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা, এই 3টাকে গুণ করলে পাওয়া যায় স্থিতিশক্তি। আর গতিশক্তির ফর্মুলা হচ্ছে 12mv², অর্থাৎ বস্তুর ভর এবং বর্গের মানে বেগের যে স্কোয়ার, অর্থাৎ বেগের বর্গ এবং ভরের গুণফলকে আমরা 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 12mv²। এই ফর্মুলা দিয়ে অনেক সময় অঙ্ক আসে, যদিও পিএসসিতে আসবে না। তোমরা যদি সেন্ট্রাল কোনো এক্সাম দাও
সেক্ষেত্রে কিন্তু এগুলো দরকার পড়ে। ঠিক আছে, যাই হোক, তো আজকে ছিল এই পর্যন্তই। মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য করালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগো, এরকম ক্লাস পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।